পৃথিবী থেকে বহু কোটি মাইল দূরে একটি গ্রহ আছে যার নাম প্যান্ডোরা। সেখানে পাওয়া যায় অ্যানঅবটেনিয়াম নামের এক দামি ধাতু, যার 1 কিলোর দাম 100 কোটিরও বেশি। এই ধাতুর খোঁজে মানুষজন যখন প্যান্ডোরার স্থানীয় অধিবাসীদের এবং সেখানকার আত্মার বৃক্ষ, যাকে এক ধরনের দেবী বলা হয়, তা ধ্বংস করতে চায়, তখন এক মহাযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধের নেতৃত্বে ছিল কর্নেল কোরিচ। কিন্তু স্থানীয় নাভি জনগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করার জন্য মানুষেরা এক ধরনের অ্যাভাটার তৈরি করে, যা দেখতে নাভিদের মতো কিন্তু নিয়ন্ত্রণ করে মানুষ। সেই অ্যাভাটারই ছিল আমাদের নায়ক জেক সুলি। প্রথমে সে এক্সপ্লোরার হিসেবে এসেছিল, কিন্তু পরে নাভিদের আবেগে জড়িয়ে পড়ে এবং মানুষের বিরুদ্ধে যুদ্ধ করে। শেষ পর্যন্ত জেক নিজেকে পুরোপুরি প্যান্ডোরার নাগরিক হিসেবে মেনে নেয় এবং নাভিদের নেতা হয়ে ওঠে। এখানেই প্রথম পর্ব শেষ হয়েছিল। দ্বিতীয় পর্ব এখান থেকেই শুরু হয়। আমরা দেখি এখন জেকের ও তার স্ত্রী নিতিরের 3 সন্তান হয়েছে, নেটিয়াম, লুয়াক ও টুক। সেই সঙ্গে জেক ডক্টর গ্রেস আগুস্টিনের কন্যাকেও দত্তক নিয়েছে। আর প্রথম যুদ্ধ শেষে যখন মানুষরা প্যান্ডোরা ছেড়ে পৃথিবীতে ফিরে যাচ্ছিল, তখন একটি ছোট ছেলেকে তারা রেখে যায়, কারণ শিশু একা স্পেস ট্রাভেল করতে পারে না। তার নাম রাখা হয় স্পাইডার। এই 5 জনই হয়ে ওঠে পরিবারের প্রাণ। তারা এখন পুরোপুরি প্যান্ডোরার সঙ্গে মিশে গেছে। যদিও প্যান্ডোরা স্থানীয়দের হাতে থাকে 3টি আঙুল ও এক বুড়ো আঙুল, আর জেক ও তার সন্তানদের হাতে থাকে 5টি আঙুল। সবকিছুই ভালোভাবেই চলছিল, কিন্তু হঠাৎ একদিন তারা আকাশে দেখতে পায় একটি উজ্জ্বল তারা। ভালো করে দেখার পর তারা বুঝতে পারে এটা কোনো তারা নয়, এটা মানুষের স্পেসশিপ, যারা আবার প্যান্ডোরায় ফিরে এসেছে অ্যানঅবটেনিয়াম খননের জন্য। এবার তারা বিশাল সেনাবাহিনী নিয়ে এসেছে। যখন স্পেসশিপটি অবতরণ করে, তার আগুনে জঙ্গলের অনেকটা অংশ ধ্বংস হয়ে যায়। সেই সঙ্গে বড় বড় রোবোটিক স্যুট পরে নেমে আসে মানুষজন, যারা তাদের পথে আসা সবকিছু ধ্বংস করতে চায়। এরপর গল্প এগিয়ে যায় 1 বছর পর। আমরা দেখি একটি নতুন অ্যাভাটার হঠাৎ নিজেকে দেখে অবাক হয়। সে কিছুই বুঝতে পারে না, আর চারপাশের লোকদের উপর হামলা করে বসে। পরে সবাই তাকে শান্ত করে জানায় সে হলো কর্নেল কোরিচ, যে আগের যুদ্ধে মারা গিয়েছিল, কিন্তু তার ডিএনএ আর স্মৃতি দিয়ে তাকে আবার নতুন করে একটি নাভি দেহে তৈরি করা হয়েছে, কারণ সেই এই গ্রহকে সবচেয়ে ভালোভাবে চেনে। কোরিচ নিজেকে আগের ফুটেজে দেখে, যেখানে তার মানুষের শরীর দেখা যায়, এবং সে বুঝতে পারে তাকে জেক সুলি মেরেছিল। এই অনুভবে সে প্রতিজ্ঞা করে সে এবার তার প্রতিশোধ নেবে। প্যান্ডোরায় আমরা আবার দেখি নাভিদের, যারা তাদের উড়ন্ত প্রাণী ইক্রানের পিঠে চড়ে মানুষের তৈরি একটি ট্রেন আক্রমণ করছে, কারণ সেই ট্রেনের ভেতরে অনেক মারাত্মক অস্ত্র পরিবহন করা হচ্ছিল। এই নাভিদের সঙ্গে জেকের 2 ছেলে নেটিয়াম ও লুয়াকো ছিল। যদিও জেক তাদের বলে দিয়েছিল শুধুমাত্র ওপর থেকে নজর রাখতে, যেন কোনো মানুষ বা যান্ত্রিক অস্ত্র এলে বাকিদের সাবধান করতে পারে, কিন্তু নতুন অস্ত্র দেখতে আগ্রহী হয়ে 2 ভাই নিচে নেমে যায়। তখনই মানুষজন বিশাল রোবোটিক স্যুট পরে সেখানে এসে আক্রমণ চালায়। ঠিক সময়ে জেক উপস্থিত হয় এবং তার 2 ছেলেকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। তারপর জেক রেগে গিয়ে তাদের বকা দেয়। যখন স্পষ্টভাবে নিষেধ করা হয়েছিল, তখন কেন নিচে নামলে, কেন এই যুদ্ধে জড়ালে? এই দৃশ্যে আমরা একজন বাবার দৃঢ় অবস্থান ও পরিবারের জন্য তার উদ্বেগ স্পষ্ট দেখতে পাই। এরপর গল্পের দৃশ্য স্থানান্তরিত হয় ল্যাবরেটরিতে, যেখানে গবেষণা চলছিল এই নাভিরা ঠিক কোথা থেকে আসে আর হামলা শেষে কোথায় পালিয়ে যায়। তখন জেনারেল জানালো নাভিদের গোপন আস্তানা হলো পাহাড়ি এলাকায়। যদিও তাদের টিম বহুবার সেখানকার সন্ধান করতে গিয়েছিল, কিন্তু যতবার হেলিকপ্টার সেখানে পৌঁছেছে, নাভিদের ইকরান গিয়ে তাদের আক্রমণ করেছে। ফলে 10 মিনিটও তারা টিকে থাকতে পারেনি। তখন সিদ্ধান্ত নেওয়া হয় যদি তাদের মতো হতে হয়, তাহলে তাদের মতোই আচরণ করতে হবে। এই সময়ে কোয়ারিচ বলে সে সাহায্য করবে। সে তার দল নিয়ে সোজা প্যান্ডোরা গ্রহে পৌঁছে যায়। ওদিকে জঙ্গলের মধ্যে 5 শিশু খেলায় ব্যস্ত ছিল। তারা বুঝতেও পারেনি এক বিশাল বিপদ তাদের দিকে এগিয়ে আসছে। তারা দূর থেকে একটি হেলিকপ্টারকে আসতে দেখে। সেই হেলিকপ্টারে ছিল মানুষরূপী অবতার বাহিনী, যারা প্যান্ডোরা দখলের মিশনে এসেছে। শিশুরা এই খবর জেককে দেয়। জেক সঙ্গে সঙ্গে নির্দেশ দেয় সবার তাড়াতাড়ি জায়গা বদলানো দরকার। কিন্তু তখনই কোয়ারিচ এবং তার সেনারা এসে শিশুদের বন্দি করে ফেলে। সবাই পালানোর চেষ্টা করলেও ভুলবশত স্পাইডার তাদের হাতে ধরা পড়ে যায়। মানুষের দল তাকে নিজেদের সঙ্গে নিয়ে যায়। জেনারেল এডমোর স্পাইডারের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে। তার মনের ভেতর থাকা নাভিদের অবস্থান জানতে চায়, কিন্তু কোয়ারিচ তখন জানতে পারে এই ছেলেটি আর কেউই নয়, সে হলো তারই সন্তান। এই কারণে সে জেনারেলকে বলে স্পাইডারের উপর বেশি চাপ না দিতে, নইলে সে মারা যেতে পারে।
সে নিজেই তার সঙ্গে কথা বলবে। তারপর আমরা স্পাইডার আর কোয়ারিচের একটি সংলাপ দেখি। কোয়ারিচ স্পাইডারকে বলে, আমি তোমার শত্রু না, আসল শত্রু জেক সুলি। তুমি আমাদেরই একজন, এমনকি তুমি আমার ছেলে। আমি জানি তুমি সাহসী, শক্তিশালী। আমি জানি তুমি তোমার নেতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে না। আমি শুধু চাই তুমি আমাকে নাভিদের চলাফেরা, অভ্যাস, রীতি এসব শিখিয়ে দাও। বাকি কাজ আমি নিজের মতো করে নেব। যদি তুমি আমাকে সাহায্য করো তাহলে আমার একমাত্র টার্গেট থাকবে জেক, কিন্তু যদি তুমি আমার পাশে না দাঁড়াও তাহলে প্যান্ডোরা গ্রহে যত নাভি আছে সবাইকে মেরে ফেলা হবে। এখন না চাইলেও বাধ্য হয়ে স্পাইডারকে তার সঙ্গে সহযোগিতা করতে হয়। অন্যদিকে জেক জানতে পারে যে মানুষ আবার প্যান্ডোরায় ফিরে এসেছে, তাদের উপর হামলা করেছে এবং স্পাইডারকে ধরে নিয়ে গেছে। তখনই সে বুঝে যায় কোয়ারিচ ও তার দল ফিরে এসেছে এবং এবার তাদের লক্ষ্য সে নিজেই। এই কারণে জেক সিদ্ধান্ত নেয় যে সে নেতৃত্বের পথ ছেড়ে দেবে এবং অন্য কাউকে নাভিদের নেতা বানিয়ে নিজে তার পরিবারকে নিয়ে জঙ্গল ছেড়ে চলে যাবে। তারা সবাই ইকরানে চড়ে অনেক দূরের পথে রওনা হয় এবং এক নতুন গোষ্ঠীর কাছে গিয়ে আশ্রয় চায়। সেই গোষ্ঠীর নেতা ও তার স্ত্রী তাদের স্বাগত জানান এবং জিজ্ঞেস করেন, তোমরা এখানে কেন এসেছো? তখন জেক বলেন, আমি জঙ্গলের সন্তান। আকাশবাসীরা আমার পিছু নিয়েছে। যদি তারা আমাকে এখানে খুঁজে না পায় তাহলে আর কাউকে আঘাত করবে না। আমি শুধু আশ্রয় চাইছি। এই কথা শুনে গোষ্ঠীর নেতার স্ত্রী রোনাল্ড রেগে যায়। তিনি বলেন, তুমি যদি এখানে থাকো তাহলে আকাশবাসীরা এখানেও হামলা করবে, আমাদের বিপদে ফেলবে। কিন্তু নীতিরি তখন বলেন, যদি নাভিরাই একে অপরকে সাহায্য না করে তাহলে আর কে করবে? আমার সঙ্গে ছোট ছোট সন্তানও আছে। তুমি তো একজন মা, তুমি কি আমাদের সাহায্য করবে না? তারপর সবাই মিলে সিদ্ধান্ত নেয় তারা জেকের পরিবারকে সাহায্য করবে এবং তাদের বসবাসের জন্য একটি স্থান দেয়। তারা এখন এই নতুন জায়গায় বাস করতে শুরু করে। এখানকার নিয়মকানুন শেখার জন্য কখনো ডুব সাঁতার দেয়, কখনো শিকার ধরার অনুশীলন করে। এই সময়ে একদিন শিশুদের মধ্যে একটু ঝামেলা হয়। এক ছেলে আউনং লোহাককে অপমানজনক কথা বলে। জবাবে লোহাক তাকে মারাত্মক ঘুষি মারে। এই ঘটনার কথা যখন জেক জানতে পারে সে তার ছেলেদের খুব বকা দেয় এবং বলে, আমরা এখানে অতিথি হিসেবে এসেছি। যাকে তুমি মেরেছ সে এখানকার নেতার ছেলে, তুমি এখনই তার কাছে গিয়ে ক্ষমা চাইবে। কিন্তু আউনং এর রাগ তখনও ঠান্ডা হয়নি। সে পরদিন লোহাককে বলে, চলো শিকারে যাই। লোহাক বলে, আমাদের বাবা বলেছেন শুধু উপকূলে থাকতেই, গভীর সমুদ্রে যেতে নিষেধ করেছে। তখন আউনং বলে, গভীর জলে তো শুধু শিশুরা শিকার করে, মজা যদি নিতে চাও তাহলে আমাদের সঙ্গে চলো। লোহাক তাদের কথায় ভুলে গিয়ে সমুদ্রের গভীরে চলে যায়, কিন্তু হঠাৎই তারা তিনজন লোহাককে সেখানে রেখে পালিয়ে যায়। কিছুটা চেষ্টা করে সে যখন জলের ওপর আসে তখন সেখানে কাউকে দেখতে না পেয়ে সে জোরে জোরে চিৎকার করতে থাকে। ঠিক তখনই তার মুখোমুখি হয় সমুদ্রের ভয়ানক শিকারী প্রাণী আকুল, যে তার প্রাণ নেওয়ার জন্য তাড়া করছিল। লোহাক প্রাণ বাঁচাতে বড় বড় কোরালের ফাঁকে লুকোতে থাকে, কিন্তু আকুল তাকে ছাড়ছিল না। একসময় লোহাকের নিঃশ্বাস পুরোপুরি বন্ধ হয়ে আসে আর সে প্রায় অজ্ঞান হয়ে পড়ছিল। ঠিক তখনই সমুদ্রের একটি বিশাল মাছ, যাকে এই সিনেমায় টুলকুন বলা হয়, আকুলকে একটি শক্তিশালী ধাক্কা মারে। এরপর সেই টুলকুন লোহাককে বাঁচিয়ে তোলে এবং তাকে পানি থেকেও বের করে আনে। এই ঘটনার পর লোহাক আর টুলকুনের মধ্যে একটা দারুণ বন্ধুত্ব গড়ে ওঠে। তবে এত দেরিতে ঘরে না ফেরায় জেক এবং তার পরিবার দুশ্চিন্তায় পড়ে যায়। এমনকি স্থানীয় নেত্রী রোনালো চিন্তিত হয়ে পড়েন। জেক যেহেতু অতিথি, তার ছেলে যদি তার ছেলের কারণে হারিয়ে যায় তাহলে সেটা অনেক বড় সমস্যা হবে। শেষমেশ যখন লোহাক ফিরে আসে তখন সবার মনে শান্তি ফিরে আসে। পরদিন সে তার ভাই বোনদের টুলকুনের ব্যাপারে বলে, কিভাবে সে তাকে বাঁচিয়েছে। তখন তিসিরিয়া বলে, এই টুলকুনদের দেখা পাওয়াটাই বিরল ব্যাপার। বহু বছর আগে সমুদ্রপথে এক টুলকুন, যার নাম পায়াকান, নাভিদের হত্যা করেছিল এবং তার সঙ্গীদের সঙ্গে লড়াই করেছিল। সেই কারণে তাকে দল থেকে বের করে দেওয়া হয়েছিল। কিন্তু লোহাক তার বন্ধুদের বোঝায়, না, পায়াকান এমন নয়, সে আমার জীবন বাঁচিয়েছে। তোমরা যেভাবে ওকে ভুল বুঝছো সে আদতে সেরকম নয়। এই দৃশ্যের পর আমরা দেখি কর্নেল কুয়ারিচ এক ইকরানের খোঁজ করছে। এই প্রাণীটিকে নিয়ন্ত্রণে আনতে পারলে সে সহজে তার টার্গেট পর্যন্ত পৌঁছতে পারবে এবং নাভিদের মতো মিশে যেতে পারবে। যদিও ইকরানকে বশে আনা খুব কঠিন, তবুও সে সেটা করে ফেলে। এরপর নিজের গোপন সূত্র থেকে কোয়ারিচ জানতে পারে জেক এখন জঙ্গলে নেই, বরং জলের মধ্যে থাকা দ্বীপগুলোর মধ্যে একটিতে লুকিয়ে আছে। সে এই খবর জেনারেল এডমোরকে জানায়। তখন এডমোর বলে, ওখানে তো 100টিরও বেশি দ্বীপ আছে, তুমি কিভাবে খুঁজবে? তখন কোয়ারিচ বলে, আমি নিজের জীবন দিয়ে হলেও
খুঁজে বের করব। ও আমাকে মেরে ফেলেছিল আর এই দুনিয়ায় এখনো এমন কেউ জন্মায়নি যে আমাকে হারাতে পারে। তারপর কোয়ারিচ তার পুরো দল নিয়ে এক এক করে সব জলের দ্বীপে অনুসন্ধান করতে শুরু করে। যদিও অধিকাংশ দ্বীপে থাকা নাভিরা জেক সম্পর্কে কিছু জানতো না, তারা শুধু এটুকু বলতো, আমরা এই লোককে দেখিনি। কিন্তু কোয়ারিচ এতটাই রেগেছিল যে জেকের সম্পর্কে কিছু না পাওয়ায় সে দ্বীপের বাসিন্দাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এই খবর রোনাল পর্যন্ত পৌঁছে যায়। মানুষ জেককে খুঁজতে গিয়ে আমাদের অন্য দ্বীপের লোকদের ঘর পুড়িয়ে দিচ্ছে এবং খুব অল্প সময়ের মধ্যেই তারা আমাদের দ্বীপেও এসে পড়বে। কিন্তু রোনাল কাউকে কিছু বলতো না, কারণ সে জেককে আশ্রয় দিয়েছে। জেক বলে, আমাদের একটু সময় দিন, আমরা নিজেরাই এখান থেকে চলে যাব। জলে একটা গানশিপ দেখা গিয়েছে, হয়তো সেখান থেকে কিছু সাহায্য পাওয়া যাবে। অন্যদিকে লোহাক আর টুলকুন পায়াকানের মধ্যে সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। পায়াকান এমন একটি প্রাণী যার মস্তিষ্ক এতটাই উন্নত যে সে সঙ্গীত, গাণিতিক সূত্র, জটিল ভাষা এবং দিক নির্দেশনা সব বুঝতে পারে। এ কারণেই লোহাক আর পায়াকান একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারে। লোহাক একসময় পায়াকানকে জিজ্ঞেস করে, তোমাকে দল থেকে বের করে দেওয়া হলো কেন? তখন পায়াকান তার মুখ খুলে লোহাকে নিজের স্মৃতিতে প্রবেশ করতে দেয়। তার শরীরের ভেতরে একটি বিশেষ অংশ ছিল যেখানে স্মৃতি ধারণ করা হতো। যখনই তারা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসত, তাদের মস্তিষ্ক একে অপরের সঙ্গে সংযুক্ত হয়ে যেত। এই কারণেই লোহাক পায়াকানের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং দেখতে পায় বছর কয়েক আগে মানুষ সমুদ্রের নিচে শিকার শুরু করেছিল। তারা বড় বড় বন্দুক দিয়ে পায়াকানের মাকে আহত করে নিয়ে গিয়েছিল। আর যখন পায়াকান তাদের আটকাতে গিয়ে প্রতিরোধ করেছিল, তখন তার বাকি সাথীরা তাকে শত্রু মনে করে তার দল থেকে বার করে দেয়। পায়াকানের এই দুঃখের কাহিনী লোহাক তার বন্ধুদেরও জানায়। তখন তার বন্ধুরা গিয়ে তাদের বাবা, মা এবং 2 উত্তরাধিকারীকেও জানায়। এই শুনে তারা খুব রেগে যায়, কারণ আজ পর্যন্ত কোনো জঙ্গলবাসীর সঙ্গে কোনো টুলকুনের সংযোগ হয়নি। শুধু সমুদ্রবাসীরাই টুলকুনের সঙ্গে সংযুক্ত হয়েছে। এরা টুলকুনকে শুধু মাছ নয়, বরং নিজের পরিবার, ভাই বোন বলে মনে করে। 2 রাজপুত্র সবাইকে বোঝায় যে পায়াকান থেকে দূরে থাকো, সে একজন বিদ্রোহী, সে নাবিদের জীবন নিয়েছে, তাই তাকে তার দল থেকে বের করে দেওয়া হয়েছে এবং তারা চায় না কেউ তার কাছে যাক। যদিও লো বলেছিল টুলকুনের কোনো দোষ নেই, কিছু জেলেরা এসে তার মাকে জীবন্ত মেরে ফেলেছিল, তাই সে পায়াকানের সঙ্গে বড় হয়েছিল। কিন্তু তখন সেখানে কেউ ছিল না যে এটা বুঝত। এরপর দৃশ্য বদলে যায় পরের দিন এবং দেখা যায় সেই জেলেরা যারা অনেক বছর আগে টুলকুনদের শিকার করেছিল, তারা আবার সমুদ্রে নেমেছে। বিশাল বন্দুক, নানা রকম গ্যাজেট আর সনিক ওয়েব মেশিন নিয়ে তারা একটি টুলকুনকে টার্গেট করে। তার পাখনায় বড় বড় জল ভর্তি ব্যাগ বেঁধে দেয় যাতে সে ভেসে থাকে, আর তার নরম জায়গায় আঘাত করে তাকে শেষ করে ফেলে। এরপর সেই সব বিজ্ঞানীরা তার মুখ দিয়ে ভেতরে গিয়ে তার মস্তিষ্কের অংশে ড্রিল করে, যেখান থেকে এক ধরনের সোনালী তরল বের হয়, যেটিকে অমৃত বলা হয়েছে। এর এক বোতলের দাম ছিল প্রায় 80 মিলিয়ন। পৃথিবীর যে কোনো তরল পদার্থের তুলনায় এটা ছিল সবচেয়ে দামি, কারণ এর সাহায্যে মানুষের বার্ধক্য থামিয়ে দেওয়া যেত, তারা চিরকাল তরুণ থাকতে পারত। এই কারণেই এই জেলেরা টুলকুনদের শিকার করত। আর যাকে তারা মেরেছিল সে আর কেউ নয়, রোনালের প্রিয় টুলকুন কুইন, যার মৃত্যুতে রোনাল ও পুরো গোত্র গভীরভাবে শোক প্রকাশ করে। এই ঘটনার পর সবার মনে প্রতিশোধের আগুন জ্বলে ওঠে এবং তারা সবাই মানুষদের উচিত শিক্ষা দিতে চায়। জেক তাদের এই যুদ্ধে সাহায্য করতে রাজি হয়ে যায়। এরপর আসে এই মুভির অন্যতম আইকনিক দৃশ্য, জেকের জীবজন্তু সাকির পিঠে চড়ে আক্রমণ চালায়। অন্যদিকে টোনোয়ারির জলজ জীব অকলাও আক্রমণে নামে, আর পায়কানও তাতে যোগ দেয়। প্রায় আধ ঘন্টা ধরে এই অ্যাকশন প্যাক যুদ্ধ চলে। সিন শিফট হয়ে দেখায় বহু বছর আগে এই জেলেরা যখন টুলকুন শিকার করেছিল, তখন পায়াকান তার এক হাত হারিয়েছিল, আর এইবার সে সেই শিকারীদের নেতার হাত কেটে প্রতিশোধ নেয়। তবে এই যুদ্ধের মাঝেই জেকের সন্তান কিডন্যাপ হয়ে যায়। সেই ব্যক্তি বলে, যদি তুমি তোমার সন্তানকে বাঁচাতে চাও তাহলে একা আমার কাছে এসো, আর যদি তুমি সেটা না করো তাহলে এখানকার আরও উপকূলবাসীদের আমি শাস্তি দেব। কিন্তু এবার রোনাল আর তার সঙ্গীরা প্রস্তুত ছিল। এখান থেকেই শুরু হয় এই মুভির সবচেয়ে বড় যুদ্ধ, যেখানে অ্যাভাটার আর প্যান্ডোরার নাভিরা একসঙ্গে মিলে লড়াই করে। অনেক লোকের প্রাণ যায়, পুরো জাহাজ ধ্বংস হয়ে যায়, চারপাশে আগুন আর ধ্বংসস্তূপ ছড়িয়ে পড়ে। এই ভয়ানক যুদ্ধে জেকের বড় ছেলে নেটিয়ামও মারা যায়। একসময় এমনও আসে যখন কোয়ারিচের হাতে জেকের ছোট ছেলে লো আটকা পড়ে, আর সে যখন তাকে মেরে ফেলতে যাচ্ছিল, তখনই মিতিরি কোয়ারিচের ছেলে স্পাইডারকে ধরে ফেলে এবং হুমকি দেয়, যদি তুমি আমার ছেলেকে মারো তাহলে আমিও তোমার ছেলেকে মেরে ফেলবো, ছেলের বদলে ছেলে। কোয়ারিচ প্রতিশোধ নিতে চাইলেও সে তার ছেলে স্পাইডারকে মেরে ফেলতে চায় না, সেই কারণেই সে এই যুদ্ধ শেষ করে দেয়। কিন্তু ততক্ষণে পুরো জাহাজ এত ধ্বংস হয়ে গিয়েছে যে সেটি ব্লাস্ট হয়ে ডুবে যায়, আর সবাই জলের নিচে তলিয়ে যায়।
তখনই ঘটে এক মহৎ দৃশ্য। তাদের দুঃখ কষ্ট ভাগ করে নেওয়ার জন্য তারা এক বিশেষ জলের নিচের গাছের কাছে যায়, যেটাতে সবসময় আত্মারা বাস করে। যখন নিতিরি সেই গাছের সঙ্গে সংযুক্ত হয়, তখন সে তার স্বামী জেকের সঙ্গে এবং মৃত ছেলে নেটিয়ামের আত্মার সঙ্গে যোগাযোগ করতে পারে। সে দেখতে পায় কিভাবে বাবা ছেলে একসঙ্গে শিকার করত। ফিরে এসে তারা যখন এইসব কথা আলোচনা করে, তখন টনোয়ারি জেককে বলে, তুমি তোমার ছেলের রক্ত আমাদের দেবতাদের উৎসর্গ করেছ, তাই এখন থেকে তুমি আমাদেরই একজন, আর চিরকাল আমাদেরই সঙ্গেই থাকবে। এই অসাধারণ আবেগপূর্ণ মুহূর্তের মধ্যে দিয়ে মুভিটি শেষ হয়। বন্ধুরা, আপনাদের এই মুভিটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি প্রথমবার এই চ্যানেলে এসে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি এমনই দারুণ মুভির এক্সপ্লেন করে থাকি। দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।